নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য এনেছি এক নির্ঘুম ফুলশয্যার রাত। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প, এক নির্ঘুম ফুলশয্যার রাত। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। শ্রেয়ার নরম মখমলের মতো আঙুলে হাত রেখে প্রিয় বলল, সরি, রাতটা অনেক বেশি হয়ে গেছে। ঘড়ির কাঁটায় তখন 3:30 বাজে। বাইরে পাখিরা ডাকা শুরু করে দিয়েছে। এখন ব্রহ্ম মুহূর্ত। ওরা চিৎকার চেঁচামেচি করে যেন সবাইকে বলছে, উঠে পড়, আর রাত নেই, এইবার ওঠ। শ্রেয়ার চোখ মুখ ঘুমে আচ্ছন্ন। প্রিয় পকেট থেকে আংটিটা বার করে ওর অনামিকায় পরিয়ে দিতেই শ্রেয়া বলল, আমিও এনেছি। বিছানায় বালিশের তলায় একটা দামি ঘড়ি লুকিয়ে রেখেছিল শ্রেয়া। সেটা বার করে প্রিয়র হাতে পড়াতেই সময় দেখে প্রিয় বলল, আরে বাবা, কটা বাজে, আর ঘুমবো কখন? তোমার মাই তো নিয়ম করলেন, এখন কি করবে বলো তো? তাই তো ভাবছি, এখন কি করব। তোমাকে একটু ভালোবাসবো নাকি? থুর, আমার বড্ড ঘুম পাচ্ছে। তার মানে ফুলশয্যা হবে না? জানি না, এখন একটু ঘুমিয়ে নি। মা বলেছেন ঠিক 5:30টায় আমাকে ডাকতে আসবেন। তারপরে কি চালের নিচে কি স্নান টান করতে হয়। আর আমি, তোমাকেও মশাই, তোমাকেও উঠতে হবে। এইসব নিয়ম মানাটা কি ম্যান্ডেটরি? মানে মানে হ্যাঁ, বাধ্যতামূলক না হলে কি চলে? তাছাড়া তোমার বৌদি, কাকিমা এরা সবাই বলেছে আমি নাকি বড্ড বেশি কথা বলি। জিজ্ঞাসা করেছি তাই। এই সত্যি, কে বলেছে গো? তা বলতে পারবো না। হঠাৎ ঘড়িতে তখন 4টের ঘন্টাটা বেজে উঠল। শ্রেয়া শুনতে পেল কাসর ঘন্টার শব্দ হচ্ছে। এখন কি হচ্ছে জানি না, কোন মঙ্গলচণ্ডী ব্রত হচ্ছে কি জানি। এদিকে আমার মঙ্গলচণ্ডীকে তো শান্তই করা হলো না। পাগল কোথাকার, ঘুমো ধর। গোটা ফুলশয্যার রাত একদম নির্ঘুমে কাটবে এখন আমাদের। এখন না, কেটে গেছে। একটু পরে 5টা হবে মশাই। খবরদার, একদম গায়ে হাত দেবে না কিন্তু। দেখো, রাত তখন 8টা ছুঁই ছুঁই। শহরের আলো ঘরের জানালায় পড়ে ম্লান হয়ে আসছে। ঘরের ভিতরে একটা চাপা গুমোট বাতাস। এইখানেই ছোট্ট একটা ফ্ল্যাট। গ্রামের বাড়িতে থেকে থেকে এই ফ্ল্যাটের ছোট্ট বদ্ধ রুমে থাকতে প্রচন্ড কষ্ট হয় শ্রেয়ার। তাও স্বামীর চাকরির কথা মাথায় রেখে এখানেই থাকতে হয়। তবে দিন কয়েকের মধ্যেই ছুটি পড়বে। শ্রেয়া আবার যাবে তার গ্রামের শ্বশুর বাড়িতে। শ্রেয়া নিজেও একটা পেশার সঙ্গে যুক্ত। ওরা দুইজন একে অপরকে সময় প্রায় দিতেই পারে না। তবে যতটুকু দেয় তাতে ওদের সম্পর্কের সমীকরণটা একদমই ঠিকঠাক থাকে। এখানে ফ্ল্যাটে শাশুড়ি মাও থাকেন। একা মানুষ, তাই গ্রামের বাড়িতে রেখে আসতে খুব একটা সাহস পায়নি প্রিয়তোষ, অর্থাৎ শ্রেয়ার স্বামী। শ্রেয়া নিজেই বলেছিল, মাকে নিয়ে গেলে হয় না ওখানে? ওইটুকু ফ্ল্যাটে অসুবিধে কোথায়? দুটো তো ঘর আছে। মায়ের ঘরে ঠাকুর থাকবে আর মা থাকবে, আমাদের ঘরে আমরা, অসুবিধে তো নেই। তাছাড়া আমরা তো এখনই ফ্যামিলি প্ল্যানিং করছি না। দেখো, তোমার জন্যই। মানে তুমি কি বলতে চাইছো? তোমার মার সঙ্গে আমি অ্যাডজাস্ট করে থাকতে পারি না? আরে রাগ করছো কেন? আমি সেটা বলিনি। দেখো, মা এমন এমন কাজ করে, তাতে আমাদের স্ট্যাটাসের সঙ্গে ঠিক সেটা আপডেট করেই নিতে হবে। সব মানুষই এরকমই হয়।
গ্রামেগঞ্জে থাকেন, আধুনিকতার আলো খুব একটা পৌঁছায় না। তুমি জানো না, আমার মাকে তুমি চেনো না শ্রেয়া। যতটুকু চিনেছি বিয়ের এই কয় বছরে, তাতেও অনেকটা। আগে জানলে বোধহয় কি বিয়েটাই হতো না। হ্যাঁ, বললেই হলো। বিয়ে ভগবানের লেখা, ওপর থেকে লেখা থাকে। তোমাদের মানে তোমার আমার 4 হাত যে এক হবে সেটা আগেই লিখিত ছিল। নাও, এখন আর কথা বাড়িও না তো, রাত হয়েছে। তাই? তাই কি? সকালে উঠতে হবে, শুয়ে পড়ি। সেই জন্যই তো ডিনারটা তাড়াতাড়ি সারলাম। আহা হা, শুনেই বুঝি হলো আমার মাসিক হয়েছে, তুমি জানো না? এই যা, খবর দাওনি কেন? আহা হা হা, সবসময় মাথায় শুধু ভুলভাল চিন্তা করে, বুঝতে পারিনি। তাছাড়া সবসময় আমার ডেটের কমসে কম 6 থেকে 7 দিন আগে হয়, তুমি তো জানো। গঙ্গা দেবী রান্নাঘরের থালা ধুতে ধুতে হঠাৎ ঘর থেকে ডেকে উঠলেন, বৌমা, তোমার মাসিক হয়েছে না? স্বামীর সঙ্গে এক বিছানায় থেকো না কিন্তু। আমাদের ঘরের একটা নিয়ম কানুন আছে তো মা, আর এই নিয়ম বহুকাল ধরে হয়ে আসছে। শ্রেয়া কি একটা কথা বলে প্রিয়র সঙ্গে হাসাহাসি করছিল। শাশুড়ি মায়ের মুখে অমন কথা শুনে তার মাথাটা নিচু হয়ে যায়। কিছুক্ষণ পরে স্বামীর ঘর থেকে বেরিয়ে আসে সে। হঠাৎ করে প্রিয় বলে ওঠে, কোথায় যাচ্ছ? ওই ঘরে যাই, মায়ের কাছে গিয়ে শুই। তুমি শুনলে না, তোমার মা বললেন আমি যেন তোমার সাথে না ঘুমাই। এই জন্যই বলেছিলাম গ্রামে রেখে আসতে। এখন এটা কেমন কথা? হ্যাঁ? মুখটা গম্ভীর করে প্রিয় উত্তর দেয়। শ্রেয়া বলে, মা বলেছেন মাসিক অবস্থায় মেয়েরা অপবিত্র হয়, এমন অবস্থায় স্বামীর সঙ্গে থাকাটা উচিত নয়। প্রিয় এক লাফে উঠে দাঁড়ায়, তুমি আমার স্ত্রী। তোমার যদি প্রচন্ড তলপেটে যন্ত্রণা হয়, তোমার মাথা ঘুরে শরীর খারাপ লাগে, তাহলে আমি তোমার পাশে থাকবো না তো কে থাকবে? দেখো, আমি তোমাকে হট ব্যাগ দিয়ে সারা রাত বসে থাকি জেগে, তুমি তো জানো। আর তোমার অসুখের সময় পাশে থাকাটা আমার কর্তব্য। আমি জানি, কিন্তু আস্তে করে বলে শ্রেয়া, তোমার মা খুব রেগে যান, তুমি তো জানো। প্রিয় রেগে উঠে বলে, আমার মা বুঝছেন না যে এটা 2025 সাল। মেয়েরা রক্তস্রাব করে কারণ সেটা শরীরের প্রাকৃতিক প্রক্রিয়া, এটা অপরাধ বা অপবিত্রতা নয়। আর তুমি যদি যন্ত্রণা পাও, তাহলে আমি পাশে না থাকলে কে থাকবে? কথাগুলো রান্নাঘর থেকে শুনে গঙ্গা দেবী ছুটে এলেন, বললেন, এইসব আধুনিক কথা আমার ঘরে বলবি না। আমার বাড়ির মেয়েরা মাসিক হলে আলাদা ঘরেই থাকে, এটাই নিয়ম। তোর স্ত্রী যদি সেটা না মানে, তাহলে ভবিষ্যতে কিন্তু বাড়ির সংস্কার থাকবে না, হয়তো বাচ্চা কাচ্চারও সমস্যা হতে পারে। প্রিয় মায়ের দিকে চোখ রেখে বলে, মা, শ্রেয়া অসুস্থ থাকে এই সময়, ওর জ্বর আসে, পেট মোচড়ায়, দুর্বল হয়ে যায়। তুমি শুধু কেবল নিয়মটাই মানছো, ওর যন্ত্রণা বুঝছো না। আমি তোমার ছেলে, কিন্তু প্রথমে আমি একজন মানুষ, আর আমি আমার স্ত্রীর পাশে থাকবো। এইসব নিয়ম টিয়ম আমি মানি না। গঙ্গা দেবীর মুখটা গম্ভীর হয়ে ওঠে। তিনি আর কিছু বললেন না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের ঘর থেকে বেরিয়েই যাচ্ছিলেন, হঠাৎ কি মনে করে ঘাড় ঘুরিয়ে বললেন, আমাকে গ্রামের বাড়িতে রেখে আসিস, আমি এখানে থাকতে পারবো না। রাত এগিয়ে আসে। শ্রেয়া এক কোণে বসে, হালকা গরম হট ব্যাগ পেটের ওপরে চেপে ধরে। প্রিয় পাশে আসে, গালে ঘাম, মুখে বিষণ্ণতা। ফিসফিস করে বলে, ব্যথা একটু কমেছে? একটু, জবাব দেয় শ্রেয়া। তখনই সে অনুভব করে তার পিরিয়ড প্যান্টটা পুরো ভিজে গিয়েছে। শাড়ির নিচে অস্বস্তি জমে উঠেছে তার। সে আস্তে করে উঠে দাঁড়ায়, বলে, আমি একটু বাথরুমে যাচ্ছি। প্রিয় জিজ্ঞেস করে, সঙ্গে নিয়েছো তো প্যাড? শ্রেয়া মাথা নাড়ে। সে জানে সে আগে থেকেই কিছু একটা বাথরুমে রেখেই দিয়ে এসেছিল। দরজা পর্যন্ত যেতেই পিছন থেকে গঙ্গা দেবীর গলা, ওইসব জিনিস কিন্তু বাথরুমে রেখো না বৌমা। ওই রক্তের জিনিস বাড়ির ভেতরে থাকলে অমঙ্গল হয়, ওইগুলো জঙ্গলে ফেলে দিয়ে আসো, শুনেছ? শ্রেয়া থমকে যায়। প্রিয় বলে, এত রাতে মা ঘুমোয়নি? চুপচাপ ফিরে আসে ঘরে শ্রেয়া। প্রিয়র কাছে গিয়ে বলে, মা যখন বলেছে বাইরে ফেলে দিতে হবে, বাড়ির ভেতরে রাখা যাবে না, তখন চলো না। প্রিয় দাঁত চেপে রাগ সামলানোর চেষ্টা করে, বলে, এই শহরে, এই আধুনিক যুগে আমি কোথায় ফেলবো বলো তো? কিন্তু শ্রেয়া ও তার শাশুড়ি মায়ের কথা মেনে চলতে বদ্ধপরিকর। বলল, থাক না, উনি যখন চাইছেন না। তাছাড়া জোর জবরদস্তি ওনাকে গ্রাম থেকে তুলে নিয়ে এসেছি। তুমি তো জানো মা রাগ করবেন,
আর শুধু শুধু আমার উপরে মেজাজ দেবেন? আহ, তুমিও বা কেন সেটাকে প্রশ্রয় দিচ্ছ বলো তো? তুমি কেন এরকম করছো বলো তো? তুমিও তো পারো পলিথিনটা জোগাড় করতে। শেষমেশ ঘরের কোণে পড়ে থাকা একটা ছোট্ট পলিথিনে ওই ভিজে ব্যান্ড রেখে হাতে নিয়ে নিল প্রিয়। বলল, রাত 11:30 বাজে, এখন কি করব? আমার তো একা যেতে ভয় করে। তুমি তো জানো আমি কুকুরে ভয় পাই। শ্রেয়া বলল, আমিও যাচ্ছি। দুইজনে চুপচাপ গেটের বাইরে বেরিয়ে যায়। প্রায় 10 মিনিট হেঁটে তারা পৌঁছায় পেছনে ডোবার পাশে, যেখানে আগে ময়লা ফেলা হতো। শ্রেয়া ব্যাগটা ফেলতে গিয়ে থমকে দাঁড়ায়, চোখে জল চলে আসে। বলে, আমি কি দোষ করেছি বলতো? এই সময়েও এইভাবে? প্রিয় কাঁধে হাত রেখে বলে, শুধু তুমি না, বহু নারী এই অন্ধ সংস্কারের শিকার। কিন্তু এইটুকু করে যদি এই ছোট্ট প্রথাটাকে ভাঙা যায়, তবে বোধহয় আমরা পরিবর্তনের প্রথম ধাপটা পেতে পারি। শ্রেয়া ফিরে আসে, মনে মনে প্রতিজ্ঞা করে শুধু পাল্টে দেওয়ার জন্য নয়, বোঝাতে হবে, শেখাতে হবে, আর পরিবর্তনের শুরুটা নিজের বাড়িতে আগে করতে হবে। সেই রাতে ঘুমোতে গিয়ে শ্রেয়ার মনে পড়ল তাদের বিয়ের পরের দিনের কথা। সেই দিন বাড়িতে শ্রেয়াকে তোলা হয়েছিল ঠিক সন্ধ্যের দিকে। নতুন বউকে নাকি বাড়ির চাল দেখতে দিতে নেই। ঝড় বৃষ্টির মধ্যে শ্রেয়া রওনা হয়েছিল বাপের বাড়ি থেকে। তাও আবার শাশুড়ি মা জানিয়েছিলেন পাড়া প্রতিবেশীর কাছ থেকে ফোন করে। তারা যখন এসে বলল এইবার নাকি বর নিয়ে বেরোতে হবে, শ্রেয়ার মা প্রায় চিৎকার দিয়ে উঠেছিলেন। বলেছিলেন, মাথা খারাপ হয়ে গেছে নাকি দিদি? ওয়েদারে যাবেন, বাজ টাচ পড়ছে। না না, নিয়ম আছে তো। কথাটা বলেছিল শ্রেয়ার শাশুড়ি মায়ের খুব কাছের এক প্রিয় পাত্র, ওনার দেওর, খুড়তুতো সম্পর্কের। তবে শ্রেয়ার শ্বশুর মৃত্যুর পর থেকে এই দেওর আর্থিক দিক থেকে খুব সাহায্য করেছে প্রিয়কে পড়াশোনা করার জন্য। তার কথা শ্রেয়ার মাও খুব মেনে চলে। কাজেই শ্রেয়ার নিজেকেও ওনার কথা মানতে হলো এবং মাকে বলল, মা তুমি তো ওনার কথা প্রথম থেকেই শুনে এসেছো, ওনারা যখন চাইছেন তখন না হয়। এরপরে শ্রেয়ার বিদায়ের পালা হয়। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যখন সন্ধ্যের সময় গাড়ি এসে দাঁড়ালো, তখন চারিদিকে গাছপালা ভেঙে পড়েছে। লোডশেডিং। প্রদীপের আলোয় শ্রেয়ার মুখশ্রীটা বরণ করে নিয়েছিলেন শাশুড়িমা গঙ্গা দেবী। এরপরে হাজার রকম নিয়ম কানুন। একেই রাত্রে ওই ঝড় বৃষ্টিতে গাড়ি রাস্তায় অনেকক্ষণ আটকে ছিল। শ্রেয়ার পেয়ে গিয়েছিল প্রচন্ড খিদে। নতুন বউ খাওয়ার কথা বলতে পারেনি। শেষ অবধি রাত 11:30টার সময় পাশের বাড়িতে যখন খেতে বসলো, তখন গলগলিয়ে বমি। অনেকে তো ধরেই নিয়েছিল বিয়ের আগেই পোয়াতি হয়েছে, যদিও শাশুড়িমা তখন সেটা বিশ্বাস করেননি। বলেছিলেন, আমারই তো ভুল হয়েছে, এই সবকিছু নিয়ম পালন করতে গিয়ে ওকে দুটো খেতে দেওয়া হয়নি। কাল রাত্রি এই বাড়িতে খাওয়ার নিয়ম নেই। যদিও পরের দিন শ্রেয়াকে নিয়ে খুব একটা কষ্ট পেতে হয়নি কাউকে, কারণ সকালবেলা একটা টানা ঘুম দিয়ে সে প্রায় সুস্থ ছিল। সেই দিন রাত্রে, মানে ফুলশয্যার রাত্রে, সবাই খাওয়া দাওয়া সেরে যে যার মতো বিদায় নিয়েছে। এদিকে গঙ্গা দেবী একের পর এক নিয়ম পালন করিয়েই চলেছেন। বৌমা, ওই সিঁদুরটা এত থুতনির নিচ পর্যন্ত টানবে, একেবারে নাকের ওপর থেকে, বুঝলে তো? এতে আমার ছেলের আয়ু বাড়বে। আর শোনো, এই ঝোলার পাতা ছাড়িয়ে রেখেছি, এর মধ্যে চাল ভাজা গুলো ঢেলে রাখো, সংসারে যাতে সারা জীবন ভবিষ্যতেও ধনধান্যে ভরে থাকে। শ্রেয়া অবাক হয়ে তাকিয়েছিল। মা, চাল ভাজা ছোলার পাতায় ছড়ালে কিভাবে সংসারে ধান্য আসে? গঙ্গা দেবী বিরক্ত মুখে বলেছিলেন, বৌমা আমার বড্ড বেশি বাঁচাল, এত প্রশ্ন করলে চলে না মা, যেটা বলছি করো। শ্রেয়া সেদিন মনে খুব কষ্ট পায়। পাড়ার কাকিমা বৌদিরা বলেছিল, বেশি পড়াশোনা জানা মেয়েগুলোর এইরকমই হয় গো, এরা শান্তি আনতে পারে নাকি সংসারে? ফুলসজ্জার আগে লাজ নেই, ঘোমটা নেই, এ আবার প্রশ্নেরই পরই প্রশ্ন। আমি বাপু আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলতে ভয় পেতাম। একজন বৌদি ঠাট্টা করে বললেন, শুনছি ফুলসজ্জার আগে চাল ভাজা নিয়ে বৌমার নাকি অনেক গবেষণা হচ্ছে, কি বউ? শ্রেয়া চুপ করেছিল, কিন্তু আর সহ্য করতে না পেরে বলেছিল, তোমরা বলছো আমি বাঁচাল, কিন্তু আমি বলি, প্রশ্ন করার সাহস যাদের আছে তারাই বোধহয় ভবিষ্যৎ দ্রষ্টা হতে পারে। এক মুহূর্তের জন্য পাড়ার সকলে থমকে যায়।
কেউ কেউ নাক ছিটকেছিল, কেউ আবার চোখ সরিয়েছিল, কিন্তু শ্রেয়া বুঝেছিল তাদের প্রশ্নের প্রয়োজনে আলো ঠিকই পড়েছে। সেই দিন শাশুড়িমা একটু বেশি রাগান্বিত হয়েছিলেন। তখন রক্ত গরম ছিল তো, এখন বয়স হয়েছে, তাই শ্রেয়ার সাথে খুব একটা বেশি বিষয় নিয়ে কথাবার্তা বলেন না। প্রায় 5-6 বছর। শ্রেয়াকে দেখলে সরে যান অথবা এড়িয়ে যান, হয়তো নিয়ম মানে না বলে। সেই দিন একাদশীর সকাল, কলকাতার সেই ফ্ল্যাট মোহনবাগান লেনের দোতলায় একটা উঠোন ঘেরা নিঃসঙ্গ শান্ত সকাল। উঠোনে এক কোণে থাকা তুলসীতলার চারপাশে জল ছিটিয়ে দিচ্ছে গঙ্গা দেবী। তার শাড়ির আঁচলে একটু জল মুছে নিচ্ছে মুখের ঘামটা। ঘর জোড়া ধূপের গন্ধ, বাতাসে মিশে থাকা বাসি ফুলের মিষ্টি সুবাস, সব মিলিয়ে আজ একাদশী। ঘড়িতে সকাল 6টা। শহরের ব্যস্ততা এখনো পুরোপুরি জাগেনি, কিন্তু গঙ্গা দেবীর দিন শুরু হয়েছে তার আগেই। বালতি ভর্তি জল তুলে এনে সিঁড়ির ধাপে ছিটিয়ে দিয়েছে। গঙ্গা জল ছিটিয়েছে দরজার চৌকাঠে। তারপর ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে খালি পেটে বসে আছে, হাতে রুদ্রাক্ষের মালা, ঠোঁট নড়ছে নিঃশব্দে। পিছন থেকে শ্রেয়ার গলা আসে। হালকা ঘুম ঘুম চোখে সে বলে, মা, একটু জল অন্তত খেয়ে নিন। গঙ্গা দেবী চোখ তুলে তাকান, ঠোঁটে একটা মায়া মাখা হাসি। আজ একাদশী রে মা, খালি পেটে থাকতে হয়, নইলে ঠাকুর রাগ করে। এই দিনে খাওয়া মানে পাপ। শ্রেয়া ধীরে ধীরে এগিয়ে এসে মাদুরের পাশে বসলো। মাথার চুলটা এলোমেলো, চোখে অবাক হয়ে তাকিয়ে থাকা শাশুড়ির মুখপানে। বলল, আপনার শরীর তো ঠিক নেই মা। গতকাল প্রেশার কম হয়েছিল না? আজ সারাদিন না খেয়ে থাকলে আপনার শরীরটা কিন্তু আর দেবে না। গঙ্গা দেবী কপালে হাত ঠেকিয়ে বললেন, ঠাকুর যা করবেন তাই হবে। শরীর তো ক্ষণস্থায়ী জিনিস, একাদশী তো আত্মশুদ্ধির দিন, আর এই দিন একটু কষ্ট করে থাকলে 7 জন্মের পাপ মাফ হয়। শ্রেয়ার মুখটা থমকে যায়। সে জানে এই কথার ভেতরে যুক্তি নেই, কিন্তু বিরোধ করলেই তা অসম্মানের পর্যায়ে পড়ে যাবে। সে ধীরে ধীরে বলল, একাদশীর কথা তো বলেছি মা, ভগবানের প্রতি একাগ্রতা বাড়ানোর জন্য এক প্রকারে মেডিটেটিভ ফাস্ট বলা হয় যাকে। কিন্তু তাতে তো জল খাওয়াটা নিষিদ্ধ নয়। শরীরে জল না থাকলে মন স্থির থাকে না, তাই না? গঙ্গা দেবী একবার থমকে যান, তার মুখে অপ্রস্তুত ভাব। কিছুক্ষণ চুপ থেকে বললেন, সে আমি জানি না রে মা, আমি তো যেভাবে শিখেছি সেভাবেই মানি। বাপের বাড়ি থেকে এভাবেই আমার ঠাকুমাকে দেখে এসেছি। আর এইখানে শাশুড়ি মায়ের হাত ধরে এই একাদশীর উপোস। তিনি তো সেই কবেই চলে গেলেন, তখন এত প্রশ্ন করিনি। আমি এত কিছু জানি না রে মা, আর জানার প্রয়োজন বোধ করিনি। নিয়ম আছে, মানতে হয়, তাই মেনে চলি। শ্রেয়া শান্ত কণ্ঠে বলল, আপনি কষ্ট করে যে উপোস রাখেন, আমি তার মর্যাদা দিতে জানি মা। আমি কখনো আপনাকে কিছু মানতে মানা করি না, কিন্তু জানলে আর মানলে ব্যাপারটা সহজ হয়, বুঝলে বিশ্বাসটাও গভীর হয়। এই যে নিয়মগুলো আছে, এগুলো কেন আছে, কোথা থেকে এসেছে, সেগুলো জানলে আপনি নিজেই হয়তো আরো অর্থ খুঁজে পেতেন। নিজের উপোসটা তখন আরো গর্বের হতো, এমনকি আমাকেও বোঝাতে পারতেন। গঙ্গা দেবী চোখ নিচু করে রুদ্রাক্ষের মালা আঙুলে ঘোরাতে ঘোরাতে বললেন, আমার গর্বের দরকার নেই, আমি শুধু নিয়মটা মেনে চলি। আমার ঠাকুর যদি তুষ্ট হন, সেটাই আমার শান্তি। শ্রেয়া হালকা করে তার হাতটা ধরে। আপনি জানেন মা, ধর্ম কখনো প্রশ্ন করে মানা করে না। যারা প্রশ্ন করতে শেখে না, তারাই কুসংস্কারের শিকার হয়। আপনি যদি এই নিয়মগুলোর উৎস জানতেন, তাহলে লোকে আপনাকে অশিক্ষিত বলে এই কথার জবাবটা দিতে পারতেন। শুধু নিয়ম মানলেই তো শিক্ষিত হওয়া যায় না, জানাটাও দরকার। গঙ্গা দেবীর মুখটা একটু কঠিন হয়ে উঠল। সে উঠে দাঁড়িয়ে বলল, আমি জানি তুমি বই পড়ে অনেক জ্ঞান অর্জন করেছো, আমাকেও তাই শিখাতে এসেছো, কিন্তু এইসব নিয়ম নিয়ে তর্ক আমার ভালো লাগে না। আমি তো শুধু ভগবানের ওপর বিশ্বাস রেখেই দিন কাটাই। আমি যদি ভুল করে থাকি, সেটা আমার পূর্ণ ভাগ্য বলেই মনে করি। শ্রেয়া এবার কিছু বলে না। সে জানে আজ নয়, এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে সময় লাগবে। গঙ্গা দেবীর ভিতরে দরজাটা আজও বন্ধ। সেই বদ্ধ দরজা ধাক্কা দিলে চলবে না, দরজার পাশে দাঁড়িয়ে আলতো করে কড়া নাড়তে হবে। একদিন হয়তো নিজেই খুলে যাবে সেই বদ্ধ দ্বার। ঘরের কোণে ঠিক তখনই হঠাৎ শোনা গেল শঙ্খের ধ্বনি। গঙ্গা দেবী ঠাকুর ঘরে ফিরে গেলেন।
শ্রেয়া 1 কাপ গরম জল নিয়ে দাঁড়িয়ে রইল দরজার সামনে। জানতো আজ হয়তো মা খাবেন না, কিন্তু একদিন তার প্রশ্ন হয়তো মায়ের বিশ্বাসকে নতুন করে ভাবতে শেখাবে। গঙ্গাদেবীর দিনচক্র এইভাবেই চলতে থাকে। ভোর 5টার আগেই ঘুম ভাঙে। ঘরে তখনও আধো আলোর ঢাকা। পাখির কিচিরমিচির শোনা যায় দূর থেকে। ধূপকাঠির গন্ধ আগে থেকেই রাখা ধূপদানি থেকে মৃদু মৃদু ছড়াচ্ছে। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠেই পা ছুঁয়ে মাটি প্রণাম করেন তিনি। তারপর মুখে উচ্চারণ করেন, ভূমি মাতা ক্ষমা করো। এরপর শুরু হয় তার দিনচক্র। শ্রেয়া একদিন দাঁড়িয়ে রেখে বলেছিল, মা আপনি প্রতিদিন মাটিতে প্রণাম কেন করেন? গঙ্গাদেবী হেসে বলেছিলেন, মাটি তো মা, সেই তো সব দেয়। শিখেছি মাটির ওপরে পা রাখার আগে তাকে সম্মান জানাতে হয়। প্রত্যেক দিন ভোরবেলা তিনি একটি বালতি ভরে জল তোলেন। কেউ কিছু বললে বলেন, ট্যাঙ্কির জল ঘর ধোয়ার জন্য নয়, গঙ্গা জল না হোক, কলের জল তো ঠান্ডা, ভোরবেলায় পবিত্র হয়। তারপর সিঁড়ি ধুয়ে উঠোন ধুয়ে তুলসীতলার সামনে গঙ্গা জল ছিটিয়ে রাখেন। আপাতত ফ্ল্যাটে প্রত্যেকেই এখন ওনাকে চিনে গিয়েছে। শ্রেয়া মাঝে মাঝে বলে, মা জল তো কমে যাচ্ছে, এতে একটু সংরক্ষণ দরকার, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চালাবে কি করে? তিনি উত্তর দেন, তুই বুঝবি না, এই জল ছেটানো মানে মনটাকে শুদ্ধ করা। ঠাকুর ঘরে ঢুকে তিনি প্রদীপ জ্বালান, ধূপ দেন। যেদিন কোনো পুজো থাকে সেই দিন গঙ্গাদেবীর ব্যস্ততা দ্বিগুণ। কখনো লাল সুতো, কখনো হলুদ, কখনো আবার নিরামিষ রান্নার কড়া নির্দেশ। শ্রেয়া তখন একটু ক্লান্ত গলায় বলে, আজ আবার কিসের ব্রত? আজ শীতলা ষষ্ঠী। গঙ্গাদেবী গম্ভীর মুখে বলেন, আজ রান্না করা চলবে না, কালকের ভাতই খেতে হবে, ওটাই নিয়ম। কিন্তু মা, আজকালকার দিনে বাসি খাওয়া তো স্বাস্থ্যসম্মত নয়। শ্রেয়া বলার চেষ্টা করে। গঙ্গাদেবী কড়া গলায় বলেন, শীতলা মায়ের দিনে বাসি খেলে রোগবালাই দূর থাকে, আমি তো ছোট থেকে এমন শুনে এসেছি। এইবার এলো মনসা পুজোর দিন। ভোর থেকে বাড়ির মেঝে মাটি দিয়ে লেপেন, অল্প জল দিয়ে আলপনা দেন, সাপের ছবি আঁকেন। শ্রেয়া দাঁড়িয়ে দেখে, প্রশ্ন করে, মা আপনি কি জানেন মনসা পূজায় সাপের ছবি আঁকা হয় কেন? গঙ্গাদেবী থেমে যান। শুধু জানি সাপ কামড়ালে যেন মা রক্ষা করেন, এর থেকে বেশি কিছু না। শ্রেয়া বলে, এই বিশ্বাস তো একরকম প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা, তাই না? লোকেরা একসময় বুঝতো না কিভাবে সাপের কামড়ে বাঁচা যায়, তখন ঈশ্বর রূপে মায়ের শরণ নেওয়া ছাড়া উপায় ছিল না। সেটা একরকম প্রতিরক্ষা মনস্তত্ত্ব। গঙ্গাদেবী চমকে তাকান, হেসে বলেন, তুই অনেক কিছু জানিস, আমি শুধু মানি। আমি তোর দিদিমার মুখে শুনেছি, সেভাবেই করে যাই। আমি জানি না কেন, শুধু জানি করলে ঠাকুর খুশি হন, আর না করলে ঠাকুর অমঙ্গলের ছায়া দেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে শ্রেয়া ঘরে ফিরে আসে। প্রিয় ল্যাপটপে কাজ করছিল। বলল, হলো আজকেও তোমার প্রতিরোধ সভা? আর পারি না গো, সত্যি নিরামিষ খেতে খেতে পেটের ভেতরটা যেন গাছপালা গজিয়ে যাবে। আমি জানি নিরামিষ খাওয়া ভালো, তাই বলে এত ঘন ঘন। আর এই পান্তা ভাত, তুমি জানো বিয়ের আগে কোনোদিন মা আমাকে বাসি ভাত খেতে দিত না, সকালেও না দুপুরেও না। আর তোমার মার পাল্লায় পরে দীর্ঘ 5-6 বছর এই চলছে। এই জন্যই বলেছিলাম ওনাকে রেখে আসি, থাকতো নিয়ম নিয়ে, প্রতি মাসে টাকা দিয়ে খালাস হয়ে যেতাম। তুমি জানো না, বিয়ের পরে অনেক বোঝানোর চেষ্টা করেছি মাকে, কিন্তু মা পরিবর্তন হবেই না, মানে আপডেট হবেই না, ওই নিয়ম নিয়ে বসে আছে। যদি কোনো অমঙ্গল হয়, আচ্ছা আজকে আমি দুটো গরম ভাত রান্না করব, আমার না ভালো লাগছে না এইসব খেতে, তার থেকে চলো বাইরে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। মাথা খারাপ? তোমার সেই দিনের কথা মনে নেই? কিছুদিন আগেই বৃহস্পতিবার ছিল। এই দিন লক্ষ্মীবারে বাড়িতে এও স্ত্রীরা আসে এবং সেখানে বসে পাঁচালি পড়া হয়। তারপরে নানা রকমভাবে এও স্ত্রীদের জ্ঞানের কথা শোনানো হয়, প্রসাদ বিতরণ করা হয়। ওই দিন বাড়িতে আঁশ কিছুতেই ছোঁয়া যাবে না। শ্রেয়া উৎসাহের সহিত বলেছিল, আচ্ছা মা, তোমরা যে পাঁচালিগুলো পড়ছো, এই তোমরাও যেগুলো করছো ফ্ল্যাটের অন্যান্য কাকিমা এবং জেঠিমাদের, সেখানে শ্রেয়ার বয়সে অনেক বউও আছে। শ্রেয়া বলেছিল, এই পাঁচালি কোথা থেকে এসেছে তোমরা জানো? সবাই চুপ। শাশুড়িমা বলেছিলেন, এই আবার কেমন কথা, লক্ষ্মীর ব্রত মানেই পাঁচালি? না মা, লক্ষ্মীর ব্রত মানে শুধু পাঁচালি না, পাঁচালি 5 জন মিলে করতে হয়, পঞ্চ যোগ আলি হলো পাঁচালি। আর এই পাঁচালির 5টা অঙ্গ থাকে, মানে ওই আর কি। থাক,
তোমার আর কথা বলতে হবে না। মা, মানে পাঁচালি, মানে পাঁচালি, দাঁড়াচালি, নাচারি, আরো। কিন্তু শাশুড়ি মা উঠে গিয়েছিলেন রাগের চোটে। বলেছিলেন অত কথা বলতে কি তোমাকে বলা হয়েছে? কিন্তু মা, পাঁচালি মানে শুধু বসে বসে পড়া নয়, নেচে নেচে করা, অভিনয় করে করা, মানে ওই দোহার, তারপরে খেউর, এগুলো একসাথে। শাশুড়ি মা কোনো কথাই বোঝার চেষ্টা করলেন না, উল্টো শ্রেয়ার ওপরে প্রচণ্ড রাগ দেখিয়ে সেই দিনের মতো পাঁচালি পাঠ প্রায় বন্ধই হতে চলল। প্রিয় বাড়ি ছিল না। সন্ধেবেলা এসে এই শাশুড়ি এবং বৌমার তুমুল তর্কাতর্কির পরিবেশ থেকে সে বলেছিল, ধুর, আজকাল ঘরেই খাবো না। প্রতিদিন বাড়িতে এসে তোমাদের এই নিয়ম নিয়ে অশান্তি আমার জাস্ট আর ভালো লাগছে না। এই, তুমি তো তৈরি আছো, চলো আজকে বাইরে থেকে খেয়ে আসবো। আজ নিশ্চয়ই আমার নিরামিষ। সেই দিন শাশুড়ি মা ভীষণ রাগ করেছিলেন, সারা রাত কিচ্ছু খাননি। প্রিয় খেয়ে দিয়ে এসে অনেক বুঝিয়েছিল মাকে, তাতে কোনো লাভ হয়নি। তাহলে এখন কি প্ল্যান করছো? ভাবছি, নিজে থেকে পরিবর্তন না হলে এই মানুষকে পরিবর্তন করা বড্ড কষ্টকর। কিন্তু এতে যে আমারও পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে? মানে আমি যে এবার পরস্ত্রী কাতর হয়ে পড়বো। কতগুলো দিন মনে আছে তো? দাঁড়াও, তোমার মা বারণ করেছে। মানে? মাসিকের 7 দিন পূরণ হয়নি। ওফ, তুমি এখনো সেই নিয়ে পড়ে আছো? হ্যাঁ, বারবার বলে দিয়েছেন। রক্তস্রাবের মধ্যে কিছু হলে নাকি বাচ্চাটা ভালো হয় না, শয়তানের বাচ্চা হয়। আরে ধুস, আর এটাও বলেছেন দুপুরবেলা কাছাকাছি আসা যাবে না, তাতেও প্রবলেম। মানে রাত্রে তো আমাদের কাজ থাকে অনলাইনে, আর সে কাজেই তো সময় কেটে যায়। কে বোঝাবে তোমার মাকে? আমরা যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমাদের যে কাজ করতে হয়, কে বোঝাবে? শোনো, কদিনের মধ্যেই বোধহয় বোম্বাই যেতে হবে। কেন? কারণ প্রজেক্টের কাজ নিয়ে, তুমি তো জানো এগুলো। মাকে জিজ্ঞাসা করে যেও। 2 দিন পরে বোধহয় কি একটা পুজো আচ্ছা আছে, মনে হয় না তোমায় যেতে দেবে। মা এই করে করে আমার প্রমোশনটাকে ড্যামেজ করে দিল। কতদিন হয়ে গেল বলো তো এই চক্করে সালা আমার থেকে নিচু পোস্টের যারা সব উঁচু পোস্টে উঠে গেছে। এই বলে হাত ধরে একটা হ্যাঁচকা টান মেরে প্রিয় শ্রেয়াকে কাছে টানলো। তারপরে শ্রেয়ার নরম স্থানে মুখ গুজে তাকে আদর করতে করতে বলল, আদা ছাড়ছি না। কদিন চলছে? 6 দিন। তাহলে শ্রেয়াকে একটু ভালোবাসতে যাবে ঠিক সেই মুহূর্তে শাশুড়ি মা হাতে একটা ঘটি নিয়ে হাজির দরজার সামনে। দরজাটা খোলা ছিল বলে ওই ঘটি পড়ার শব্দটা ওদের কানে স্পষ্টভাবে আসতেই বললেন, তোরা 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 অমঙ্গল ডেকে নিয়ে আসবি। এইসব দেখার থেকে বরং আমাকে তোরা রেখে দিয়ে আয়। আমি আর পারছি না, মাত্র তো দিন 7, এও পারিস না? হ্যাঁ, কত নিয়ম আচ্ছা পুজো মেনে তোকে জন্ম দিয়েছি। তোর বাবা কত ভালোবেসে তোর নাম রেখেছে। আমি জানি, সবটা জানি। তোমাকে আর বিবরণ দিতে হবে না। বাবা ভালোবেসে নাম রেখেছে, সেই নামের ওপরে আবার চর্চা হয়েছে অনেক কিছু। তুমি কি চাইছো? শ্রেয়া আর আমার ডিভোর্সটা হয়ে যাক? এগুলো কি বলছো? না, এবার বলতে হবে। আমিও যা নিতে পারছি না। এইভাবেই দিন যায় ওনার। তিথি মেনে রান্না, ফুল তোলা, ব্রতের উপোস, সবটাই একটা নিঃশব্দ অবস্থা, কোনো প্রশ্ন ছাড়া। শ্রেয়া শুধু বাইরে থেকে দেখে আর ভাবে, এই যে ধারাবাহিকতা, এর পেছনে কি কেবল অন্ধতা, নাকি ভিতরে লুকিয়ে আছে জীবনের একটা শৃঙ্খলা? ওর মনে হয় এই শৃঙ্খলার ভিত্তি যদি জ্ঞানের ওপর হতো, তবে গঙ্গা দেবীর মাথা আরো উঁচু হতো। লোকে তাকে বলতো একজন শিক্ষিত মহিলা, সবটা জেনে শুনে করেন। কোনটার ওপরে সায়েন্টিফিক ব্যাখ্যা আছে সেটাও উনি জানেন, কিন্তু এখন ওনাকে বলে অশিক্ষিত মহিলা, শুধু নিয়মই জানে। কেন জানে সেটা আর বলতে পারবে না। শ্রেয়া বহুদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে যুক্ত ছিল। সেই কাজ তার খুব একটা ভালো লাগতো না। ছোটবেলা থেকে শিক্ষকতা করা তার স্বপ্ন ছিল, কিন্তু বাবা মায়ের পছন্দে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে কোম্পানিতে কয়েক বছর থাকার পরই হঠাৎ করে বাবার স্ট্রোক হলো। আর সেই ফার্স্ট স্ট্রোকে শ্রেয়াকে শিক্ষা দিয়েছিল, শুধু শ্রেয়াকে নয়, তার মাকে পর্যন্ত। সেইতে চাকরি ছেড়ে ব্যাঙ্গালোর ছেড়ে চলে আসা, তারপরে মেদিনীপুরে গ্রামের বাড়িতে শিক্ষকতা করে একটা স্বাচ্ছন্দ্যমূলক জীবন। আর এখন পোস্টিংটা হয়ে এসেছে শহরে, তাতেও শ্রেয়া বেশ ভালোই আছে। আর যাই হোক, মাঝে মধ্যে ম্যানেজ করে বাড়িতে বাবাকে তো দেখতে যাওয়া যায়। শ্রেয়া মেয়েটা বড্ড বেশি ভালোবাসে যে ওর বাবা মা এবং শাশুড়ি মাকে। শ্রেয়া একটা স্কুলের শিক্ষিকা। এইবারই ছুটি পড়ে যাবে, আর ছুটিতে শ্রেয়া তো স্বামীকে নিয়ে আর শাশুড়ি মাকে নিয়ে গ্রামের বাড়িতেই ফিরে যাবে।
তাই ওর কলিগরা বায়না করলো ওর বাড়িতে আজ একটু খাবে। শ্রেয়া প্রথমে একটু বারণই করেছিল, কিন্তু রাত্রেবেলা খেতে বসে যখন প্রিয়কে বলল, আমার একটা কন্ডিশন আছে। কি? শোনো না, ওই মানে কি করে বলবো বুঝতে পারছি না। অনামিকারা আসতে চায়, ওরা চায় তোমার মার সঙ্গে আলাপ করতে। প্রতিদিন টিফিনে শাশুড়ি মা আমাকে এত ভালো ভালো খাবার তৈরি করে দিতেন, ওরাও তো খেত, তাই ওরা এখন বায়না করে বসেছে। এ ব্যবস্থায় আমি কি করি বলো তো? আমি তো সময় দিতে পারি না। তাছাড়া অসুবিধা কোথায়? সবাইকে আসতে বলো, আমি খাবার অর্ডার করে দেবো। অর্ডার করে দেবে? কিন্তু ওরা তো মায়ের হাতে রান্না খেতে চায়। কজন আসবে? তাও 3-4 জন। আমি হেল্প করবো মাকে, মার কোনো অসুবিধা হবে না। মানে যদি তুমি বলো তো। হ্যাঁ, তা ঠিক আছে, আসতে বলো, মা কেন পারবে না? শাশুড়ি মা তখন ঘরে গিয়ে শুয়ে পড়েছেন। আজ যেন কি একটা উপবাস ছিল। সারাদিন না খেয়ে রাত্রেবেলা সাবু খেয়ে আর পেরে উঠছেন না। প্রিয় বাড়িতে এসে একটা গ্যাসের বড়ি খাইয়েছে জোর করে। এই কদিনে শাশুড়ি মায়ের চেহারা অনেকটাই ভেঙে পড়েছে। গ্রামের বাড়ি থাকলে মঙ্গল অমঙ্গলের ছায়াটা উনি ভালো বুঝতে পারেন, কিন্তু ছেলের কাছে এসে ছেলে আর বৌমার বেডরুমের কাছে গেলেই পুরো অমঙ্গলটাকে উনি স্পষ্ট দেখতে পান। আর সেই কারণেই নাকি আজও 5-6 বছর কেটে যাওয়ার পরও সন্তানের মুখ দেখতে পাচ্ছে না ওরা। বাড়ির আঙিনায় অতিথিরা এসেছে। তার স্কুলের সহকর্মী অনামিকা প্রথমবার এসেছে। চা, বিস্কুট, নিমকি, নারকেলের নাড়ু পরিবেশন করেছে শ্রেয়া। গঙ্গাদেবী একটু দূরে বসে আছেন, পরিষ্কার শাড়ি পরে আছেন, মাথায় আঁচল টেনে বসে আছেন। অতিথির সামনে ভদ্রভাবে বসে থাকা একজন গৃহবধূর মতো, তবে মুখে একটু দ্বিধা আছে। অনামিকা হঠাৎ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আপনার বাড়িটা খুব শান্ত মাসিমা, ক্লাসিক পরিবেশ একটা। গঙ্গাদেবী বললেন, আমরা পুরনো দিনের মানুষ। তাছাড়া ফ্ল্যাটের নিচের ঘরটাই আমি ওকে নিতে বলেছিলাম। ওপরের ঘরে আবার মাটি ছোঁয়া যায় নাকি? হ্যাঁ, আর উঠোন আমার খুব প্রিয় রে মা। এখানেই ঠাকুরের পুজো হয়, বাতাস খেলে, মন শান্ত থাকে। শ্রেয়া পাশেই বসেছিল। শাশুড়ি মা আবার কি সব বলবেন, কোন নিয়মের ঘেরাটাপে বাঁধবেন, তার আগেই সে বলল, মা প্রতিদিন সকাল থেকেই ব্যস্ত থাকেন, কখনো ব্রত, কখনো উপবাস, কখনো পুজো, রোজই কিছু না কিছু লেগেই থাকে আমার বাড়িতে। আর সবসময় তোমরা এলেই ধূপ ধুনোর গন্ধটা কমন পাবে। অনামিকা একটু হেসে কৌতূহলী গলায় জিজ্ঞেস করে, আপনি কি সত্যি এত ব্রত পালন করেন মাসিমা? কঠিন না? গঙ্গাদেবীর গলায় বেশ গর্ব, বললেন, হ্যাঁ রে মা, বছরে যত বেশি পার্বণ আছে সব পালন করি। মনসা পূজা, শীতলা পূজা, অম্বুবাচী, একাদশী, মহালয়া, সব কিছু। অনামিকা হেসে বলে, অসাধারণ। কিন্তু আপনি কি জানেন এই ব্রতগুলোর ঐতিহাসিক বা ধর্মীয় ভিত্তি কি? গঙ্গাদেবী থমকে যান, বললেন, সে তো জানি না, শুধু জানি মায়ের কৃপা হলে সব ঠিক হয়। ছোটবেলা থেকে মা ঠাকুমাকে, দিদিমাকে করতে দেখেছি, ওরাও করতেন তাই আমিও করি। আমাদের সময় তো কেউ প্রশ্ন করতো না, করা যেত না, কারণ সেটাও তো পাপ। শ্রেয়া তখন একটু গম্ভীর হয়, বলে, এইটাই তো আমাদের দুঃখ মা। আপনি এত নিয়ম মানেন, অথচ কেন মানেন সেটা আপনি নিজেই জানেন না। ফলে যারা জানতে চায়, আপনাকে প্রশ্ন করে, তারা কখনো কখনো আপনাকে উপহাস্য করে। অনামিকা তৎক্ষণাৎ বলল, একদম ঠিক বলেছিস শ্রেয়া। দেখুন, আজকের সময় ধর্ম মানে কুসংস্কার নয়, বরং যুক্তি দিয়ে মানা হলো তার থেকে আরো বেশি দৃঢ়। আমাদের পূর্বপুরুষেরা অনেক কিছুই বিশ্বাস করতেন পরিস্থিতির কারণে, কিন্তু সময় পাল্টেছে, তাই ভাবার দরকার আছে মাসিমা। গঙ্গাদেবী একটু জড়সড় হয়ে পড়লেন, মুখে পড়ল অস্বস্তির রেখা। আমি তো অশিক্ষিত রে মা, সব জানি না। আমার কাজ শুধু ঠাকুরের নাম জপা আর বাড়ির লোকের মঙ্গলের জন্য ব্রত রাখা। কেউ যদি হাসে তাহলে হাসুক। শ্রেয়া এবার একটু কাঁপা গলায় বলে, না মা, আপনি অশিক্ষিত নন, আপনি এক ধরনের আস্থা নিয়ে চলেন, যেটা অনেক পড়াশোনা জানা মানুষও পারে না। কিন্তু আপনি যদি জানতেন, তাহলে হয়তো কেউ আর আপনাকে অবজ্ঞা করতে পারতো না। আপনি তর্কে জিততে পারতেন, বোঝাতে পারতেন আপনি যা করেন তা কেবল অন্ধ অনুকরণ নয়, তা এক ঐতিহ্য, তার সঙ্গে যুক্তি আছে, তার শিকড় আছে। গঙ্গাদেবী বললেন, তুই যে এত কিছু ভাবিস মা, সেটাই ভালো রে। আমি ভাবতে শিখিনি, চোখে যা দেখেছি, যা মনে রেখেছি তাই করে এসেছি। কবে যে কে বলেছে মনসা পুজো করলে সাপের ভয় থাকবে না, সেই থেকে আমি সাপের ছবি আঁকি, উপোস রাখি, জানি না, শুধু বিশ্বাস।
শাশুড়ি মাকে দেখেছি অম্বুবাচীর দিন না খেয়ে থাকতে। বাড়ির আত্মীয় স্বজন বিধবা মানুষ দেখে সবাই তাকে ফল দিতে আসে, যেন বিধবা হওয়ার পরে একটা আনন্দ এসেছে। বিধবার শাড়িতে সবাই বুঝেছে ওই মানুষটা অম্বুবাচী করবে, তাই ওকে ফল দিয়ে আসতে হবে, ওকে সবজি দিয়ে আসতে হবে, তার পরের দিন ওকে বিভিন্ন রকম রান্না করে খাওয়াতে হবে। আমার শাশুড়িকেও করে দিয়েছি, কখনো কারণটা জিজ্ঞাসা করিনি। শ্রেয়া হাতটা আলতো করে ধরে শাশুড়ির হাঁটুর ওপর রাখলো। বিশ্বাস যদি প্রশ্নকে গ্রহণ করতে পারে তবে সেটা শক্তিশালী হয় মা। আপনি যা করেন হয়তো সেটা ভুল না, আমি শুধু চাই আপনি জানুন আপনি কেন করছেন, যাতে কেউ আপনাকে অপমান করতে না শেখে। বিশ্বাসের সাথে জ্ঞান কিভাবে হাত মেলাতে পারে এইটাই শুধু। অনামিকা হেসে বলল, আপনার ঘরের এই দুই প্রজন্ম, একজন বিশ্বাসের পথ দেখে আর একজন প্রশ্ন তোলে আলো খোঁজে, এই দুয়ের মিলেই তো একটা সত্যিকারের সংস্কার তৈরি হয়। গঙ্গা দেবীর মুখে তখন ধীরে ধীরে একটা গম্ভীর প্রশ্রান্তির ছায়া পড়ে। তিনি বললেন, হয়তো তোমরা ভুল বলনি, তোমরা শেখাতে চাও, আমি শিখতে চাই। হয়তো সব জানতে পারবো না, কিন্তু চেষ্টাটা তো করতে পারি, তাই না হয় হোক। শ্রেয়া মাথা নাড়ল। সেই দিন সন্ধ্যায় শ্রেয়া নিজের ডায়েরিতে লিখল, এই প্রথমবার আজ মাকে দেখলাম প্রথমবার থমকে যেতে, নিজের উত্তর না জানতে পেরে মুখ নিচু করতে, কিন্তু তারপর আবার দেখলাম সেই মুখে শেখার ইচ্ছার আলো। আমি জানি না কতটা করতে পারবো ওনাকে বোঝাতে, কিন্তু চেষ্টা করব, কারণ বিশ্বাস আর যুক্তি দুইজনেই যদি পথ চেনে তবে আমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। সন্ধ্যা নেমেছে। মোহনবাগান লেনের সেই ফ্ল্যাট নিচের বাড়িটা। তুলসীতলায় আলো জ্বলছে, ধূপকাঠির গন্ধ ছড়িয়ে পড়েছে সমস্ত বাড়ি জুড়ে। গঙ্গাদেবী সন্ধ্যা পুজো সেরে উঠোনে এসে বসেছেন। পাশে একটা পুরনো কাঠের টুলে জল ভরা কাঁসার গ্লাস। শ্রেয়া আস্তে আস্তে এগিয়ে আসে। হিন্দু রীতিনীতির একটা বই। গঙ্গাদেবী কৌতূহলী হয়ে বলেন, বই আমার জন্য? সন্ধ্যাবেলায় বই পড়া নাকি চোখের ক্ষতি করে রে? শ্রেয়া বলে, মা আজ চোখ নিয়ে নয়, দয়া করে মন দিয়ে কিছু দেখাই। গঙ্গাদেবী অবাক হন। আবার কি, আবার তর্ক শুরু করলি তুই? শ্রেয়া বইটা খুলে এক জায়গায় আঙুল রেখে বলে, দেখুন এখানে লেখা, একাদশী উপবাস প্রথা প্রাচীন ভারতে শুধু আধ্যাত্মিক নয়, চিকিৎসা বিজ্ঞানের অংশও ছিল। দেহকে বিশ্রাম দেওয়া, পাচনতন্ত্রকে রক্ষা করা, এটাই উদ্দেশ্য। খালি পেটে থেকেও জল পান নিষেধ নয়, বরং অত্যাবশ্যক। গঙ্গাদেবী চুপ করে শোনে। কিছুক্ষণ পরে বলেন, তাহলে আমরা এতদিন যা করতাম সব ভুল? ভুল নয় মা, শ্রেয়া দ্রুত জবাব দেয়। আপনারা বিশ্বাস করেছেন, কিন্তু আমরা এখন সেই বিশ্বাসের ভিত্তি খুঁজে বার করার চেষ্টা করি। যেই বিশ্বাস জানার সাথে মিলিত হয় সেটা কুসংস্কার নয়, সেটা জ্ঞান। গঙ্গাদেবী দীর্ঘশ্বাস ফেলল, বলল, তুই ঠিক বলছিস রে মা, কিন্তু জানিস তো আমার নিজেরও অনেক সময় মনে হয়েছে আমি যা করি তার মানে কি আমি সত্যিই জানি, শুধু ভয়ে করি। অমঙ্গল হবে না তো? মা ঠাকুমা যেমন বলেছে সেভাবেই করে গেছি। প্রশ্ন করলে মনে হতো ঠাকুর রাগ করবে, পাপ দেবে। শ্রেয়া বলল, আর সেই ভয়টাই তো সবচেয়ে বড় শত্রু মা। ভগবান তো ভালোবাসা চান, অন্ধ আনুগত্য নয়। আপনি যদি ভালোবেসে জানেন আর মানেন তবেই না তিনি তুষ্ট হবেন। গঙ্গাদেবী একটু স্থির হয়ে বসলেন, চশমার কাঁচ পেছন থেকে মুছলেন আঁচলের খুঁটে, বললেন, যা বলিস আমি শিখব। বয়সে বড় হলেও শেখায় তো লজ্জা নেই, তাই না? শ্রেয়ার মুখে তখন একটা অদ্ভুত দীপ্তি আসে। এই কথাটাই চাইছিলাম মা, আমি আপনাকে কিচ্ছু শেখাতে চাই না, আমি চাই আপনি নিজেই খুঁজে পান নিজের ভিতরের বিশ্বাসটা। গঙ্গাদেবী হাসলেন, তাহলে কাল থেকে বইগুলো আমায় পড়ে শোনাবি তো? কিরকম সব কথা লেখা আছে দেখি। শ্রেয়া উচ্ছ্বসিত হয়ে বলে, অবশ্যই, ভিডিও দেখাবো যেখানে পুরোহিতরাই ব্যাখ্যা করেছে বিভিন্ন পুজোর বৈজ্ঞানিক দিক। আপনিও শুনবেন? গঙ্গাদেবী কিছুক্ষণ চুপ থেকে বললেন, শুনবো রে মা, বুঝতে চাওয়ার মধ্যে যদি ভক্তি থাকে আমি তা মানি, শুধু চাই আমার বিশ্বাস নিয়ে যেন কেউ ঠাট্টা না করে। শ্রেয়া তার পাশে গিয়ে বসে হাত চেপে বলল, আমি কথা দিচ্ছি মা, আপনার বিশ্বাস আমি আগলে রাখবো, শুধু আপনাকে আলো দেখাবো যাতে আপনি নিজেই গর্ব করে বলতে পারেন, হ্যাঁ আমি জানি তাই আমি মানছি, আর এটা মানার পেছনে যুক্তি কাজ করে।
সেই রাতে গঙ্গাদেবী নিজের ঘরে বসে ধূপদানিতে ধোঁয়া দিচ্ছিলেন। চোখের কোণটা ভিজে উঠল। বাইরের উঠোনে শ্রেয়া ল্যাপটপ খুলে বসে মৃদু গলায় একটা ভিডিও চালিয়ে দিয়েছে। দুইজনে কিছুই বলেনি, শুধু সময়ের ফাঁকে দুটো প্রজন্ম এক সূত্রে বাঁধা পড়েছিল, বিশ্বাস আর বোঝার সেই সূক্ষ্ম রেখায়। রাত্রে খেতে বসে টেবিলে প্রিয় বলল, মা, কদিনের জন্য তোমাকে আর শ্রেয়াকে একাই থাকতে হবে। শ্রেয়ার স্কুল ছুটি পড়লেও আমার তো এখনো পড়েনি। আগামীকাল বোম্বাই যাচ্ছি, আর 3 দিন পর ফিরবো। ওই চতুর্থ দিন বা পঞ্চম দিনে আমরা গ্রামের বাড়িতে রওনা দেব। কি, তুমি খুশি তো? শ্রেয়া হ্যাঁ বলল। মা বললেন খাবার খেতে খেতে, তুমি আজ বরং খোকার সাথেই ঘুমো। অবাক হয়ে গেল প্রিয়। শ্রেয়া বলল, কিন্তু মা, আমার যে 2 দিন আগে আবার পিরিয়ড হয়েছে, মানে মাঝখানে তো বেশ কয়েক মাস। এই জন্যই বলছি, ও তো বাড়ি থাকবে না, বোম্বাই যাবে। তাছাড়া রাত বেরাতে তোমারও তো ওকে দরকার লাগতে পারে। স্বামী স্ত্রী মানে সবসময় যে সুস্থ শরীরের কাছাকাছি থাকতে হবে তা তো নয়। তোমার মাসিক হলে পেটে ব্যথা হয়, অস্বস্তি হয়। আমি তো আবার ঘুমের রোগের মানুষ, বিছানায় শুয়ে পড়লেই নাক ডাকি। আমি হয়তো খেয়াল রাখতে পারবো না রে মা। প্রিয়, আজ থেকে তোরা একসাথেই থাক। ওই মাসিক টাসিকে আর আলাদাভাবে ঘুমোতে হবে না। শুধু লক্ষ্য রাখিস বাবা, যাতে ভবিষ্যতে বৌমার শরীরে কোনো অসুবিধে না হয়। এই কারণেই। প্রিয়র মুখে দুষ্টু হাসি ফুটে ওঠে। শ্রেয়া অধৈর্য করে বলে, না না, আমি আপনার সঙ্গেই ঘুমোবো। না, এতদিন যখন বারণ করেছি তখন আমাকে অনেক জ্ঞান দিয়েছিস, আজকে আমি বলছি, তোর শরীরটা আগে, তুই গিয়ে বিশ্রাম কর। তোকে সারা রাত হট ব্যাগ দিতে হয়, আমি তো পারি না। শ্রেয়া বুঝতে পারে এইবার ভীতি দূর হচ্ছে শাশুড়ি মায়ের। তিনি সত্যি সত্যি এসে পৌঁছাচ্ছেন এক আধুনিকার শর্তে, এক অত্যাধুনিক জগতে। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।